নির্দিষ্ট সময়ে অ্যাডজুডিকেশন থাকার পর তাদের নাম যখন ডিলিট হয়, সেই ডিলিটের ভিত্তিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে। আর গ্রাম বাংলায় যেটা চলছে সেটা হলো যে বিভিন্ন ধরনের মানুষ যারা বলার চেষ্টা করছে যে আপনারা এই পয়সাটা দিন, তাহলে আপনাদের নাম উঠে যাবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে অ্যাপিল যেগুলো পেন্ডিং আছে, লক্ষ লক্ষ অ্যাপিল জোকা ট্রাইব্যুনালে, এটা নিয়ে একটাই মামলা ফাইল করা হচ্ছে। এর অ্যাপিল হিয়ারিং পর্যন্ত ওয়েট করতে হবে তাদেরকে। তারা এই সমস্ত চক্রের মধ্যে কোনো রকমভাবে যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা চাইছি যে যে সমস্ত লোক যাদের আর্জেন্সি আছে তারা হাইকোর্টে এসে রিট পিটিশন ফাইল করুক। এখন এনুমালেশন ফর্ম যখন প্রত্যেকটা বাড়ি বাড়ি বিএলও দিয়ে আসে, সেই ফর্মের কপি লাগবে। সেখানে কম বেশি সবার বাড়িতেই সেই ফর্মগুলো আছে। তার সঙ্গে যেটা লাগবে সেটা হলো ইআরও, এইআরও অথবা ইআরও একটা নোটিশ করেছিল। নোটিশটা কি কারণে তার নামটা ডিলিট, মানে তার নামটা কেন আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, তার জন্য একটা হিয়ারিংয়ের নোটিশ দিয়েছিল। সেই নোটিশের কপি লাগবে। বর্তমান সময়ে 28 লক্ষ নাম এখনো বাদ, তারপরে ভোট হলো এবং এই 28 লক্ষ নাম বাদ এখন বিভিন্ন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এরা কিভাবে নাম তুলবে নিজেদের? ফার্স্ট হলো যে যখন আমরা এসআইআর ওয়েস্ট বেঙ্গলে এক্সিকিউট করার জন্য ইলেকশন কমিশন স্টার্ট করলো, তারপর যেটা সমস্যা হলো যে রাজ্য সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের একটা কনফ্লিক্ট শুরু হলো। তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে, প্রথমে হাইকোর্টে কিছু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হলো, তারপর সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টে এটা মামলাগুলো সব চলে গেল। সেখানে বিভিন্ন স্টেট মানে তাদের স্টেটের সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা স্টার্ট হলো। মেন লিডিং মামলা ছিল মুসারিন বানু। সেখানে সুপ্রিম কোর্ট দুটো ফোরামকে মানে ডিস্ট্রয় করে দিয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ট্রাইব্যুনাল স্টার্ট করলো। সেই ট্রাইব্যুনালের পরিস্থিতি এখন বর্তমানে যাদের মানে একটা নির্দিষ্ট সময়ে অ্যাডজুডিকেশন থাকার পর তাদের নাম যখন ডিলিট হয়, সেই ডিলিটের ভিত্তিতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে। এবার গ্রাম বাংলায় যেটা চলছে সেটা হলো যে বিভিন্ন ধরনের মানুষ যারা বলার চেষ্টা করছে যে আপনারা এই পয়সাটা দিন, তাহলে আপনাদের নাম উঠে যাবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে অ্যাপিল যেগুলো পেন্ডিং আছে, লক্ষ লক্ষ অ্যাপিল জোকা ট্রাইব্যুনালে, এটা নিয়ে একটাই মামলা ফাইল করা হচ্ছে। যে মামলার ভিত্তিতে অনেকের দেখা যাচ্ছে যে আধার কার্ডে প্রবলেম হচ্ছে, আধার কার্ডের অনেক সময় ডিঅ্যাক্টিভেট নোটিশ আসছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো সময় মানে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না, মানে মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে অনেক সময় ভোটার কার্ডের লিঙ্ক না থাকার জন্যে হচ্ছে না। তারপর ধরুন যারা পাসপোর্টের অ্যাপ্লিকেশান করছে, পাসপোর্টের অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে পাসপোর্ট মানে অনেক সময় পাসপোর্ট সেটা অ্যাকসেপ্ট করছে না, কারণ ডিউ টু দি ডিলিশন অফ দি নেম। তো এই সমস্ত ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো আর্জেন্সি দেখিয়ে হাইকোর্টে 226-এর রিট পিটিশন ফাইল হচ্ছে, এবং যেখানে ট্রাইব্যুনালকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসপোজাবল করার কথা বলা হচ্ছে। এর ব্যতীত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ যাদের প্রচুর ব্যাংকের লেনদেন হয়, তারা এসআইআরের অ্যাপিল হিয়ারিং পর্যন্ত ওয়েট করতে হবে তাদেরকে। তারা এই সমস্ত চক্রের মধ্যে কোনো রকমভাবে যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা চাইছি যে যে সমস্ত লোক যাদের আর্জেন্সি আছে তারা হাইকোর্টে এসে রিট পিটিশন ফাইল করুক। এবং এই রিট পিটিশন ফাইল করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটাই হলো এখন বর্তমান মানুষের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হলো যে যখন এনুমালেশন ফর্ম যখন প্রত্যেকটা বাড়ি বাড়ি বিএলও দিয়ে আসে, সেই ফর্মের কপি লাগবে। সেখানে কম বেশি সবার বাড়িতেই সেই ফর্মগুলো আছে। তার সঙ্গে যেটা লাগবে সেটা হলো ইআরও, এইআরও অথবা ইআরও একটা নোটিশ করেছিল। নোটিশটা কি কারণে তার নামটা ডিলিট, মানে তার নামটা কেন আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, তার জন্য একটা হিয়ারিংয়ের নোটিশ দিয়েছিল। সেই নোটিশের কপি লাগবে। এবং তার পরবর্তীতে আবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল, ডিলিটের লিস্ট, সেই লিস্টের কপি লাগবে। এবং এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে সে যখন অ্যাপিল করেছিল অনলাইনে, সেই অ্যাপিলের অ্যাকনলেজমেন্ট সহ পুরো কপিটা যেটা প্রিন্ট আউট বেরিয়েছিল, এই কপিগুলোর সঙ্গে তার ভোটার কার্ড, আধার কার্ড, 2002 সালে তাদের অ্যাডজুডিকেশনের যা যা ডকুমেন্টস, 2002 সালের আগে অ্যাডজুডিকেশন ডকুমেন্টস। কারণ এসআইআরের সেকেন্ড পেজে যে মেন বক্তব্য হলো যে জন্মগত
যে স্ল্যাশের মধ্যে কোন কোন ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো সব সঙ্গে নিয়ে হাইকোর্টে 226 রিট পিটিশন ছাড়া এটার মানে অ্যাডজুডিকেশনটা ক্লিয়ার এই মুহূর্তে হচ্ছে না। দাদা, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে তো কোনো রকম কাগজপত্র কিছু দেয়নি, তারা কিভাবে প্রমাণ করবে যে কেন ডিলিট করেছে? অনেক সময় এটা স্ট্যাটাস দেখাচ্ছে, সেই স্ট্যাটাস অনুযায়ী তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এছাড়াও মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রবলেম। কারুর হলো তোমার বাবা মার নামে 6-এর বেশি অধিক বাবা মা বলে চালিয়েছে তোমার বাবা মার নাম করে। অনেকের আছে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে নামের স্পেলিংয়ের ডিস্টার্ব আছে। অনেকের আছে হলো ধরুন মানে বয়সের কোনো তারতম্য আছে, বয়সের সঙ্গে কোনো মিক্সড হচ্ছে না। তো আমরা একটা সার্টেন পিরিয়ডের আগে পর্যন্ত 1987-এর আগে পর্যন্ত কোনো বার্থ সার্টিফিকেট কারুর লাগে না, কিন্তু সাবসিকুয়েন্টলি 1987-এর পরে অনেকে বার্থ সার্টিফিকেট আছে। ফলে স্বাভাবিকভাবে যখন অ্যাপিল অ্যাডজুডিকেশন হচ্ছে অথবা কোনো জায়গায় হয়তো এই প্রশ্নটা আসছে, তাহলে জন্মগত নাগরিকত্বটা কিভাবে আসছে। ধরুন সাপোজ কেউ কাটা তার পেয়ে এবারে চলে এলো, অন্য কাউকে বাবা মা বলে চালিয়ে দিল, সেখানে 1987-এর পরে যদি আসে তাকে তার ভোটার মানে তার বার্থ সার্টিফিকেট অবশ্যই থাকবে। তো বার্থ সার্টিফিকেটের অনেক সময় মানে ডিসক্রিপেন্সি আছে, তো সেই ডিসক্রিপেন্সিগুলো আস্তে আস্তে রিমুভ করিয়ে তাকে অ্যাপ্লিকেশন করে এটা এস্টাবলিশ করতে হবে যে আমরা হলো এখানকার নাগরিক এবং আমাদের এই সমস্ত জিনিসগুলো আছে, মানে আমাদের এই ডকুমেন্টসগুলো আছে, যেই ডকুমেন্টসের ভিত্তিতে আমরা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল এগুলো আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছে। এই ডকুমেন্টসগুলো নিয়ে কোথায় অ্যাপ্লাই করবে বা কার কাছে যাবে? ডকুমেন্টস অ্যাপ্লাই করে যে কোনো হাইকোর্টের অ্যাডভোকেটের কাছে আসতে হবে যাদের ক্ষেত্রে যাদের আর্জেন্সি মানে ধরুন মেডিকেল এমার্জেন্সির জন্যে, শুধু ডিলিটের জন্যে সে ভিসা পাচ্ছে না, বাইরের দেশে ট্রিটমেন্ট করাতে পারছে না, অথবা ধরুন কেউ হয়তো হজে যাবে, পাসপোর্টের অ্যাপ্লিকেশন করেছে কিন্তু ডিউ টু দি ডিলেশন অফ দি এই ডকুমেন্টসের জন্য তাকে ওখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা রিজেক্ট দেখাচ্ছে না, লিখছে যে সাম ডকুমেন্টস নিড টু বি সাবমিট, কিছু ডকুমেন্টস সাবমিট করার আপনার প্রয়োজন। সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে তার নামটা ডিলিট হওয়ার জন্য এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যখন পাসপোর্টের অ্যাকনলেজমেন্ট নাম্বার সাইডে পুট করা হচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে যেটা করতে হবে, যদি আর্জেন্সি থাকে, আমি এটা বলছি না যে হাইকোর্টে মামলা ফাইল করলেই আপনার নাম কালকে উঠে যাবে। আমরা মানে রাজ্যের প্রত্যেকটা প্রান্তের মানুষ ফোন করছেন, তারা বলছেন যে আমাদের নাম ডিলিট হয়ে আছে, আপনারা হাইকোর্টে অ্যাপ্লিকেশন করুন। এই নিয়ে একটা মোটামুটি একটা চক্র কাজ করছে, সেই চক্রর মধ্যে না ঢুকে, অথবা যারা মানে জাস্টিস অমৃতা সিনহা এক সময় বলেছিলেন যে হাতুড়ে উকিলের কাছে যাবেন না, হাতুড়ি ডাক্তারের মতো হাতুড়ি উকিল আপনার কোনো কাজে লাগবে না। তো যারা প্রতিনিয়ত মামলা করছেন হাইকোর্টে, সেই সমস্ত মানুষের কাছ থেকে খুব সামান্য পয়সার বিনিময়ে এটা হচ্ছে, তাদের জেরক্স ফাইলিং এবং অ্যাপ্লিকেশন করার পর এগুলো অ্যালাউ করা হচ্ছে। এই চক্রর মধ্যে একদম পড়বেন না। যে লোকের নাম মানে যে সমস্ত লোক যারা পার্শ্ববর্তী লোক আছে তাদের কাছে আপনারা এইভাবে পয়সা দিয়ে দেবেন না, ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসের মধ্যে পড়বেন না। অনেক আইনজীবীর ওপর অভিযোগ উঠছে যারা ভরি ভরি টাকা নিচ্ছে, অথচ এসআইআর নিয়ে কোনো নামও তুলছে না। আমরা এই এসআইআর এর মামলাটাতে যখনই কোনো ব্যক্তি আসে তাহলে তাদেরকে আমরা এটা বলছি না যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করলেই আপনার নাম উঠে যাবে। যদি ইনকেস এমার্জেন্সি ছাড়া মানে আর্জেন্সি কিছু যদি না থাকে, তাহলে হাইকোর্টে এটা বলাটাও খুব চাপ। আপনারা ম্যাক্সিমাম লোক যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অ্যাপিলের রেসপেক্টে আপনাদের নোটিশ আজ অথবা কাল কোনো না কোনো দিন আসবেই। যাদের ফাইন্যান্সিয়ালি প্রচুর ট্রানজাকশান হয়, যাদের এমার্জেন্সি কিছু নেই, তারা এইটার জন্য ওয়েট করুন। কারুর কথা শুনে ওই সমস্ত আরটিআই অ্যাপ্লিকেশান এই সমস্ত কিচ্ছু করার দরকার নেই। আপনাদেরকে যাদের আর্জেন্সি আছে তারা হাইকোর্টে এসে মামলা ফাইল করে তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে অ্যাডজুডিকেশনটা ক্লিয়ার হয় তার জন্য মামলা করা হচ্ছে। ট্রাইব্যুনালের অ্যাপিলটা যাতে তাড়াতাড়ি শেষ হয় তার জন্য মামলাটা করা হচ্ছে মূলত।